আমি আমার পরিচয় দেই সংক্ষেপে, যেহেতু আমরা আজকে প্রথম মিট করলাম। আমি আপনার ক্লাসে একদিন জয়েন করছিলাম, হ্যাঁ? আমার পুরো নাম ফয়জুল ইসলাম, মোহাম্মদ ফয়জুল ইসলাম। আমি এখানে কাজ করতেছি আমেরিকাতে। আমেরিকাতে আসছি 2010-এ। এখানে ডাক্তার হিসেবে কাজ করতেছি। আর কিছু রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে। আমি কাজ করছিলাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে নিউরো সায়েন্সে। যাই হোক, আমি এখন কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন জিনিস পড়াশোনা করি, স্পেশালি মানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, সেটা যেটাই হোক। এখন হোয়াট ইজ ইম্পর্টেন্ট এই কোশ্চেন করতে যে দেখি যে ঘুরে ফিরে ফিলোসফি স্টিল ইম্পর্টেন্ট, তাই না? এবং সেটা একটা ফিলোসফি আছে একাডেমিক ফিলোসফি, এটা তো অবভিয়াসলি, কিন্তু আরেকটা ফিলোসফি আছে জেনারেল ফিলোসফি, যেটা যে কোনো হিউম্যান বিইং এরই প্রয়োজন। তা ওইটার মানে আমি বেসিক্যালি সায়েন্স নিয়ে আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, কিন্তু সায়েন্সের ভিতরেও ফিলোসফিক্যাল বিভিন্ন ব্যাপারগুলো চলে আসে। তা আমি ইউটিউবে সার্চ দিছিলাম, আমার সার্চ টার্মটা ছিল ইংলিশে বাংলায় বিভিন্ন ফিলোসফিক্যাল টার্ম, কিন্তু আমি সুইটেবল কোনো ডিসকাশন পাচ্ছিলাম না। তারপরে কিছু ফিলোসফাররা ডিসকাশনে আসে, কিন্তু তাদের ডিসকাশনের মেইন প্রবলেমটা হলো তারা হলো তাদের নিজেদের কলিগদের নিয়ে ধরেন একটা কনফারেন্সে ডিসকাশন অথবা এক্সচেঞ্জ অথবা কাটিং এজ বিভিন্ন ডিসকাশন করে। যেমন আমি সলিমুল্লাহ খানের কয়েকটা লেকচার শুনছি, কিন্তু সেটা হলো একজন প্রফেসর আরেকজন প্রফেসরকে তার রিসার্চের কাটিং এজ ডিসকাশন করতেছে। সেটা টু মাচ টেকনিক্যাল এবং টু মাচ হয়তো ফাইন পয়েন্ট নিয়ে তারা আর্গুমেন্ট করতেছে। এরপরে আমি গুগল এবং ইউটিউব ইউজ করে জাস্ট ফিলোসফি বাংলাদেশ মানে অ্যাজ জেনারেল অ্যাজ পসিবল টার্মটা দিয়ে সার্চ দিছি। একবার দিছি বাংলায়, একবার দিছি ইংলিশে। হ্যাঁ, তো দেওয়ার পরে আপনার চ্যানেলটা আসছে, এবং আসছে একদম টপে না, আমি স্ক্রল করে করে নিচে। তা যাওয়ার পরে আমি কিছু লেকচার শুনে তো ইমপ্রেস, যে না অ্যাটলিস্ট আমি যা খুঁজতেছিলাম আপনার চ্যানেলে আছে। কি আমি আমি পয়েন্টটা এক্সপ্লেন করি কি চ্যানেলে আছে। সেটা হলো, এক নম্বর হলো জেনারেল অডিয়েন্সের জন্য মানে কিছু সেকশন ডেডিকেটেড আছে। একটা সেকশন আছে আপনার চ্যানেলে যে আপনি রেকর্ডেড কিছু ক্লাস যারা আপনারা স্টুডেন্টদের নিয়ে আলাপ করেন, সেটা তো স্টুডেন্টদের জন্য অনলাইন এখন করোনা ভাইরাসের সিজনে অবশ্যই কাজে লাগতেছে। কিছু আমি দেখছি আপনার একটা ইন্টেনশন আছে জেনারেল অডিয়েন্স যেন এটাকে ইউজফুল হিসেবে পায়, আপনি ওইভাবে এটাকে ইনক্লুড করেন। তো এটা আমি 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 খুবই সাথে সাথে আমি চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছি এবং আমি আপনার লেকচার আপডেট গুলো শুনি। তো পরে মনে হলো যে যেহেতু আমি আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করি সায়েন্স নিয়ে মোস্টলি, তা আমি একজন সিরিয়াস প্রফেশনাল ফিলোসফারের সাথে আলাপ করি। উনি আমাদেরকে অ্যাজ জেনারেল অডিয়েন্সের জন্য কিভাবে আমাদের মানে উপকৃত করতে পারে, তাই না? এখন এই ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার পরিচয় দেন স্যার। তো বিফোর দ্যাট ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে আপনার এই যে রিসার্চের বিষয়টা কি ছিল? আমি নিউরো সায়েন্সে করছিলাম, ব্রেন সায়েন্স। নিউরো সায়েন্সে পড়াশোনা করছেন? ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ইউটিউবে পপুলার ভিডিও তৈরি করে লরেন্স কিউন, ক্লোজার টু ট্রুথ, হ্যাঁ, উনিও কিন্তু নিউরো সায়েন্সের লোক, আবার ফিলোসফিতেও পড়াশোনা করেছেন, দুই দিক থেকে আর কি। হ্যাঁ, আমার ইন্টেনশনটা নিউরো সায়েন্সে পড়ার পরে অনেকগুলো টপিকসই আছে, ধরেন কনসাসনেস, ইন্টেনশন, মোটিভেশন, তারপরে অ্যাডিকশন। আমার মেইন মানে ডিসার্টেশনটা ছিল অ্যাডিকশন নিয়ে। তো অ্যাডিকশন তো বেসিক্যালি মানে এখন বলে ডিজিজ অফ ইন্টেনশন। এখন ইন্টেনশনটা কি সেটা তো নিউরো সায়েন্সে খুব বেশি আলাপ করার সুযোগ নাই, কারণ এটা ফিলোসফিক্যাল ব্যাপার, তাই না? চয়েস, মোটিভেশন। নিউরো সায়েন্সের অ্যাপ্রোচ আর ফিলোসফির অ্যাপ্রোচ তো একটু ডিফারেন্ট। আপনি নিশ্চয়ই ডেভিড শালমার্স বা যে হার্ট প্রবলেম অফ কনসাসনেস এগুলোর সাথে পরিচিত সম্ভবত, তাই না? জি, কিছুটা। আমি এক্সপার্ট না, আমি আউটসাইডার। না, আমরাও এক্সপার্ট না, আমরা ওগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর আপনার এই যে ইয়েটা গ্রাজুয়েশনটা মেডিকেল সায়েন্সের, এটা কি বাংলাদেশে না? হ্যাঁ, বাংলাদেশে। আমি ঢাকা মেডিকেল থেকে গ্রাজুয়েশন করছি 2004-এ। তারপরে একটা এমপিএস করছিলাম রিসার্চ করার জন্য, বেসিক্যালি বিদেশে আসার জন্য প্লাস রিসার্চটা শেখার জন্য। এনিওয়ে, thank you very much. I am Mohammad Mozammel Haq. I am in the post of associate professor in Chittagong University. My research interest and field of study is epistemology,
meaning contemporary epistemology and philosophy of mind, and I conduct a course in philosophical aspects of artificial intelligence, philosophy of AI, you can say this. I'm serving long in my career, 26 years. I'm a philosophy popularizer. Actually, I like philosophy. And in my personal life, someone can say me an Islamist or pro-Islamic. Actually, I'm a practicing Muslim, that's all. And I am also popularizing and, propagating for the connection between belief and, justification. That means philosophy and religion. In my own way, I have a book on that. It is in Bangla. The title is Philosophy, Prathomik Dharana, the fundamental concepts about philosophy. In that book, I have, collected some writings and, I have given some posters. It is exceptional. Actually, I have a book of posters. Anyway, I like philosophy. Philosophy is my passion more than profession. And really, I enjoy to talk about philosophy. But I am not expert in all the fields. Specifically, I am not so much expert in logic, ethics, and some related, fields of philosophy. My actual interest is in metaphysics and epistemology. For last few years, I am conducting also a course in, undergrad level. It is in the 4th year of BA honors in our university on metaphysics, contemporary metaphysics, specifically ontology. Ontology is the, the inner characteristics and reality. What is what? That is ontology. And anything about knowledge is epistemology. We know that. These are my interests. And now I would like to enjoy having a talk with you. I don't know what you will be talking about, stillness and motion, how change is possible. Actually, motion and change, this topic was seriously addressed and discussed in Greek philosophy. We follow actually the Western trend of philosophy, Western philosophy, and it has been initiated and started in early Greek period, 2,500 years earlier approximately. There are serious discussions there in Greek philosophy. I don't know which part you will be, focusing and touching. It will be better for us if you just, put your understanding and opinions. Then I can give my opinions and would have some supplementation on that. হ্যাঁ, জনন ভাই, আমরা এই ফিলোসফি স্টিলনেস এন্ড মোশন এই ডিসকাশনে যাওয়ার আগে, এটা তো আমাদের আজকে ইন্টারেস্ট, কারণ আমি পার্সোনালি টপিকটা পড়ার চেষ্টা করছি, খুব বেশি ইনফরমেশন কোথাও পাইনি। যেহেতু আপনি আউটসাইড, মানে যেহেতু আপনি অল এনকম্পাসিং এক্সপিরিয়েন্স আছে ফিলোসফিতে, আপনি ভালো আমাদেরকে বলতে পারবেন। কিন্তু এই টপিকটাতে যাওয়ার আগে আমি জাস্ট আপনার পার্সোনাল যে একটা জিনিস সম্বন্ধে জানতে চাই, যদি কিছু মনে না করেন। যেমন আপনি ছোটবেলায় কোথায় বড় হয়েছেন এবং কিভাবে এই ফিলোসফি প্রফেশনে ঢুকলেন, তার পেছনে আপনার কি অ্যাক্টিভ মোটিভেশন ছিল নাকি এটা আউট অফ লাক, এবং কারা ছোটবেলায় একটু ইন্সপায়ার করছে, খুব সংক্ষেপে। আচ্ছা, মানে আমি কিভাবে ফিলোসফিতে আসলাম, জি, এবং আমি একটু আগে যে কথাটা বললাম যে ফিলোসফি ইজ মাই প্যাশন, not just simply a profession. Okay. Unfortunately, to most of our colleagues, philosophy is basically a profession. মানে আমি কথাটা যদি খারাপ ভাবে বলি, যে এনি বিজনেস, সাপোজ আলো পটল বিক্রি করার কোনো একটা কাজ যদি তাদের দেওয়া হয় উইথ ডাবল স্যালারি, সাপোজ most of them will switch to the grocery shop. I think. My understanding is very, poor about them. To a very few people, খুব কম লোকের কাছে ফিলোসফিতে যারা পড়াশোনা করে, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ফিলোসফিটা তাদের প্রফেশন। কিন্তু আমি সবসময় প্রাউডলি বলি যে ফিলোসফি আমার প্যাশন, আমার চয়েস। এবং আপনার শুনতে হয়তো, আপনার যদি ফিলোসফির প্রতি একটা অনুরাগ সৃষ্টি হয়েছে, আপনার শুনতে তো ভালো লাগবে যে আমরা যখন ফিলোসফিতে ভর্তি হই, তখন আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ফ্যাকাল্টির কোনো ডিপার্টমেন্টে কোথাও ভর্তি হওয়ার কোনো চেষ্টা করি নাই। আমি ডাইরেক্টলি আই গট অ্যাডমিটেড ইন ফিলোসফি ডিপার্টমেন্ট।
I came to face the interview. তো স্যারেরা বললো যে you have good result, you from science background, you have first division both in inter and metric. তুমি তাহলে এখানে কেন ইন্টারভিউ দিতে আসছো? আমি বললাম স্যার আমি তো এখানেই ভর্তি হব। বলে যে এরকম তো বলে, মানে ভালো ছাত্ররা অনেক সময় একটা সহজ সাবজেক্টে ভর্তি নিয়ে রাখে যে ইয়ার লস হবে কিনা, ঠিক আছে নিয়ে রাখি এরকম। আমি বললাম যে স্যার আমি অন্য ডিপার্টমেন্ট থেকে ফর্মই তুলি না, আমাদের সময় তো ইউনিট সিস্টেম ছিল না, ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা দিতে হতো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা। তো আমি বললাম স্যার আমি অন্য ডিপার্টমেন্ট থেকে ফর্মই তুলি না, আমি তো এখানেই ভর্তি হব। হ্যাঁ, তো ভর্তি হয়ে গেলাম এবং সেই 1985 সাল, from 1985 still I enjoy this. এটার একটা কারণটা আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে যে আমরা 9 ভাই বোন, আমার 3 বোন বড়, এরপরে আমার 3 ভাই, এরপর আমার ভাই বোনরা আছে। তো আমার বড়দের মধ্যে 3 নম্বর যে বোন, উনি ডিগ্রি পরীক্ষা দিয়েছিলেন, তো এক বিষয়ে উনি একটু খারাপ করেছিলেন ইংরেজিতে। তো ওটা পরবর্তী বছরে ওই পরীক্ষাটা উনি আবার দিতে পারতেন, কিন্তু ওই ইংরেজি শিক্ষক ওনাকে বিয়ের প্রস্তাব দিছিল। এটা উনি বা আমাদের ফ্যামিলি রাজি হয় নাই, যার কারণে পুরো পড়াশোনাটাকে ফর্গ করে উনি আবার ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। তো আমাদের একজন আত্মীয় ছিল, উনি চাকসুর ভিপি ছিল ছাত্র সংসদের, তখন তো তাদের অনেক ইয়ে ছিল, তিনি সরাসরি ফিলোসফিতে ওনাকে ভর্তি করাই দিলেন। তো উইদাউট এনি ডুইং এনিথিং, জাস্ট হ্যাভ এ গ্রাজুয়েশন, এ ডিগ্রি, উনি ফিলোসফিতে ভর্তি হয়েছেন। কিন্তু ওনার বইপত্র দেখে আমি দেখলাম যে আরে এগুলো তো খুব চমৎকার জিনিস, এগুলোতে পড়া উচিত। হ্যাঁ, তো পরে আমি করলাম কি, আমার পুরো ফ্যামিলির মতের বিপক্ষে গিয়ে মানে একতরফা ভাবে এই ফিলোসফিতে ভর্তি হলাম। তো রেজাল্টের জন্য ভালো করছিলাম। পরবর্তীকালে এখানকার স্টুডেন্ট পলিটিক্স এর বিভিন্ন কার্যক্রমে জড়িয়ে যাই, যার কারণে অনার্সের রেজাল্টটা ততটা ভালো করতে পারিনি, কিন্তু আমার ক্লাসমেটরা এবং আমাদের টিচাররা সবাই আমাকে খুব পছন্দ করতো ফর মাই বেসিক থিঙ্কিং। ইন থ্রু আউট মাই লাইফ আমি কখনোই কোনো বিষয়ে কখনো নোট মুখস্থ করে কোনো প্রশ্ন অ্যান্সার করি নেই। আমি একটা কিছু মূল বইটা পড়তাম এবং আমার মতো করে লিখে দিতাম। আমার হাতের লেখা খুব খারাপ ছিল, তখন আমি পৃষ্ঠার মধ্যে পুরো পৃষ্ঠা জুড়ে একটা ডায়াগ্রাম তৈরি করে দিতাম যে এই বিষয়টা হচ্ছে এরকম রাখবে। এটা খুবই ইউনিক। ওইটুক দেখে টিচার বুঝতো যে আসলে ছেলে। তো অ্যাকচুয়ালি এটা করে মাস্টার্সে পড়াশোনা করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, পাস করার সাথে সাথে চাকরিটা পেয়েছি। তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকি, ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমি খুবই এটা এনজয় করি। আই এম স্যাটিসফাইড উইথ মাই প্রফেশন এন্ড ইটস মাই প্যাশন। হ্যাঁ, আপনার আশেপাশে সবসময় আমি দেখি ইয়াং, এনার্জেটিক, ইন্টেলেকচুয়ালি শার্প অনেকগুলো স্টুডেন্ট আশেপাশে ঘোরাঘুরি করে। এখন এরকম একটা পরিবেশ তো খুবই মনের জন্য ভালো, মানে আশেপাশের মানুষগুলা ভালো, তারা জানার জন্য, বোঝার জন্য কিউরিয়াস এবং একটা ন্যাচারাল পরিবেশে থাকেন, যেটা বললেন। আমরা সেটা মিস করি, কিন্তু একটা জিনিস নিলে আরেকটা জিনিস ছেড়ে দিতে হয়, সেটা স্যাক্রিফাইস করেই আমরা বিদেশে থাকি। কিন্তু আপনার সাবজেক্টটা তো খুবই অ্যামেজিং, মানে নিউরোসায়েন্সের লোকেরা, মানে দুইটা প্রফেশনের লোকেরা ফিলোসফিতে ইন্টারেস্টেড হয়, একটা হচ্ছে সাইকোলজির লোকেরা আর হচ্ছে নিউরোসায়েন্সের লোকেরা। আচ্ছা আচ্ছা, আমি আমি দেখেছি। ইন এডিশন আরেকটা জিনিস বলি, থিওরিটিক্যাল ফিজিক্স মানে অ্যাস্ট্রোফিজিক্স, তারাও ফিলোসফিক্যাল একদম পুরা, মানে সেই একেবারে আমি তো ধরেন এই যে মিশু কাকু, রজার পেনরোজ বা আরো যারা আছে এদের বক্তৃতাগুলা, ইভেন নাস্তিকতার লাইনে যারা আছে, আমি নাস্তিকতা নিয়ে এটা কাজ করি। আমার একটা সেন্টার আছে, মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র, সেন্টার ফর ফ্রি থটস, এটা একটা সাইট আছে। তো আমি একটা লেভেল প্লেইং ফিল্ডে আনার চেষ্টা করছি, যে ফিলোসফিক্যালি জিনিসগুলো যে লেভেল প্লেইং ফিল্ড। এবং আপনি যে ইন্টেনশনের কথা বললেন, আমরা ইসলামিক বিলিফের দিক থেকে যেটা বলি, ইট ইজ ইন্টেনশন হু ফাইনালি প্লেস দ্য রোল। ওকে, আর্গুমেন্টেটিভলি আসলে জিনিসগুলো কিন্তু অল দ্য সেম, ইট ইজ কাউন্টার ব্যালেন্সড ফর এন্ড এগেইনস্ট আর্গুমেন্ট। সো এজন্য আমি ওদের কথাগুলো ফলো করার চেষ্টা করি, যারা ফিজিসিস্ট আছে, নামগুলো পুরো মুখস্থ নাই। তো এই যে বাড়ির পাশে অ্যাথিস্টরা যখন দেখবেন একটা গ্রুপে ডিসকাশন করে এবং অ্যাথিস্টরা যখন একটা বই লেখে, যেমন আমি এক্সাম্পল দেই, ক্লাসিক বার্টন রাসেল আছে, তার যে ফিলোসফিক্যাল মাস্টার ওয়ার্ক, আমার খুবই প্রিয় ফিলোসফার বার্টন রাসেল, খুবই প্রিয়। সেই বইয়ের মধ্যে সে তো ভেরি স্ট্রং অ্যাথিস্ট, কিন্তু তার বইয়ের ভিতরে সবচেয়ে মোস্ট কমনলি ইউজ ওয়ার্ড ইজ গড। মানে পয়েন্ট হলো, যদিও অ্যাথিস্টরা ঘুরে ফিরে মানে তারা অন্য জিনিস নিয়ে ইন্টারেস্টেড, কিন্তু তাদের ডিপ ইনসাইট সাইকোলজি যদি অ্যানালাইসিস করেন, দে আইদার ট্রাই টু রিজেক্ট অর আন্ডারস্ট্যান্ড অর এলিমিনেট দ্য পসিবিলিটি, কারণ তাদের ওইটাই ইন্টারেস্ট। কাজে আমরা এক্সপ্লিসিটলি মানে থিওলজিক্যাল কোনো ব্যাপারে হয়তো ডিসকাশনে যাব না,
আমরা জাস্ট আমাদের সারাউন্ডিং দুনিয়াটা কিভাবে কাজ করে সেটা বুঝতে চাই, স্পেশালি আমার জি জি পার্সোনাল জি ইন্টারেস্ট। জি ওইটার জি 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 এক্সটেনশন হিসাবে কেউ যদি কোনো ইন্টারেস্টিং আইডিয়া অথবা পেয়ে যায় সেটা দ্যাটস ওকে, কিন্তু আমাদের মেইন ফোকাস হলো দুনিয়াটা বোঝা। আপনি যদি মেটাফিজিক্স মানে ওয়ার্ল্ড আফটার মানে আদার ওয়ার্ল্ড কে বুঝতে চান, যদি তারা এক্সিস্ট করে, there is no other way except to understand this world first. কারণ ওই ওয়ার্ল্ড বুঝতে গেলে এই ওয়ার্ল্ডের মধ্যে রিফ্লেকশন অথবা সিগনেচার অথবা সাইন আপনি যাই বলেন থাকবে। কাজে আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমরা এই ওয়ার্ল্ডটা ভালো করে বুঝতে চাই। তা এইটার কনটেক্সটে আমি চিন্তা করে দেখছি যে হোয়াট আর দ্য রুট অথবা বেসিক অথবা এলিমেন্টারি ফিলোসফিক্যাল টপিকস পসিবল। সেটার ভিতরে আমি 7-8টা টপিকস চিন্তা করছি। এর মধ্যে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং টপিকস আমি দেখলাম যে মানে স্টিলনেস এন্ড মোশন, ভেরি প্রিলিমিনারি এন্ড বেসিক কনসেপ্ট। এখন আমরা যদি অলরেডি ধরে নেই যে একটা বল আর একটা বলকে টাচ করলে যদি আগের বলটা আমি ফোর্সফুলি মোমেন্টাম থাকে, তাহলে পরের বলটাকে এনার্জি ট্রান্সফার করে এবং এভাবে মোশন এর ক্রিয়েশন হয়। তার মানে একটা জিনিসকে মুভ করতে গেলে ফোর্স লাগবে। তাহলে বেসিক্যালি এই তিনটা জিনিস ইজ অলরেডি গিভেন ডিসকাশন শুরু করার আগে, যে দেয়ার ইজ এ থিং কল মোশন এবং ম্যাটার এক্সিস্ট করে, এই জন্যই ম্যাটার মুভ করে। আর একটা হলো মুভ করতে গেলে আপনার মোমেন্টাম এর ট্রান্সফার লাগে, তার মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হয়। যদি ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে আগে যে পজিশনে ছিল সেই পজিশনে থেকে যাবে। এটা হলো সায়েন্টিফিক ডিসকাশনের শুরু। কিন্তু এটা তো অলরেডি গিভেন, আমরা তো এইটাকে আন্ডারস্ট্যান্ড করতে চাই, তাহলে সায়েন্স ক্যান নট হেল্প আস মাস। কারণ আপনি যদি সায়েন্সের লিটারেচার পড়েন, বেসিক্যালি একটু পরেই তারা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট এনে যে 3-4টা ডাইমেনশন এনে জিনিসটা কনভলিউটেড করে ফেলে। মানে দেখবেন ওটা 5th ডাইমেনশনের একটা ফ্যাক্টর এনে বলবে এই কারণে এটা মুভ হয়, কারণ ওখানে যে একটা স্ট্রিং এর মুভমেন্ট হয়েছে। কিন্তু ওটা তো আবার সেই মানে একটু ঘোলাটে হয়ে গেল। আমরা আমাদের রিয়েল ডে টু ডে লাইফ আর একটা হলো আমাদের লজিক এবং আমাদের রিজনেবল যে মাইন্ড আছে, এই মাইন্ডটা দিয়ে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট প্লেনের বাইরে রিয়েল লাইফে এই স্টিলনেস আর মোশনটা বুঝতে চাই। আপনি যেটা মেনশন করছেন, আমি কিছু কিছু লিটারেচার ঘাটছি মানে আপনার সাথে বসার জন্যই, যে আপনি যেটা বললেন যে প্রি সক্রেটিক ফিলোসফার মানে গ্রিক, তারা ভেরি ভেরি ইন্টারেস্টেড ছিল এই মোশন আর স্টিলনেস নিয়ে। বেসিক্যালি আমি যতদূর দেখি প্লেটো তো এসে, অ্যারিস্টটল এসে, তারা মোস্টলি মেটাফিজিক্স এন্ড ফিলোসফিক্যাল স্পেশালি পলিটিক্যাল স্ট্রাকচার এবং রিয়েল ওয়ার্ল্ডের ইন্টারপ্রিটেশন এগুলাতে মোর ইন্টারেস্টেড। কিন্তু প্রি সক্রেটিক যারা ছিল তাদের সবারই ইন্টেন্ট ছিল এই কয়েকটা জিনিস, মানে মোশন, স্টিলনেস, এলিমেন্ট এবং টাইম। এই ঘুরে ফিরে 4টা টপিকস নিয়ে তারা ভেরি ভেরি ইন্টারেস্টেড ছিল। কাজে আমরা আমাদের মতো করে অনেকদিন পরে 2000-3000 বছর পরে আবার একটু ডিসকাশন করি আপনার কাছ থেকে কিছু জানার জন্য। আপনি একটু আমাদের বলেন যে আপনি মোশন আর স্টিলনেস এই দুইটার মধ্যে প্রবলেমটা কোথায়? আচ্ছা, আমি আমি আপনাকে বলি, আমিও কিছু লিটারেচার দেখেছি। আসলে হিস্ট্রি অফ ফিলসফি আমাদের এখানে পড়ানো হয় এবং আমি দীর্ঘদিন ধরে এই হিস্ট্রি অফ ফিলসফি কোর্সে কোনো ক্লাস নেই না। আমার মনে হয় লাস্ট আমি আমার ক্যারিয়ারও বোধহয় কখনো আমি হিস্ট্রি অফ ফিলসফিতে কোনো ক্লাস নেই। তো আমাদের স্টুডেন্ট লাইফে যেগুলো পড়েছিলাম সেটা আমি হিস্ট্রি ফিলসফির একটা বই বের করে একটু করে দেখলাম, যেটুকু মনে আছে সেটা আপনিও দেখেছেন। তো সেগুলোর পর আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা আগে একটা ইমপ্রেশন, মানে হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইমপ্রেশন অ্যাবাউট দ্যাট, সেটা যদি আমরা বলি, তাহলে এখন একটা ব্যাপারটা হচ্ছে যে মানে আপনার কথাটা এটা সঠিক যে বিশেষ করে মানে প্রিসক্রেটিক পিরিয়ডে তারা যেভাবে এই মেটাফিজিক্স এবং অন্টোলজির উপরে বা কসমোলজি বলতে পারেন, এই মেটাফিজিক্সের উপরে তারা যতটা ফোকাস করে, তাদের পুরো আলোচনাটা ছিল তাই। এটা রাইট অর রং ওটা যাই আমরা বলি না কেন, কিন্তু পরবর্তীতে এসে প্লেটো, এরিস্টটলে এসে তারা নানা ধরনের বিষয়ে এনগেজ হয়েছে এবং মেটাফিজিক্সটা তাদের আলোচনার একটা অংশ, অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ওভাবে তারা ফোকাস থাকে নাই। এবং ইনফ্যাক্ট প্লেটো, এরিস্টটলের বা সক্রেটিসের যে মেটাফিজিক্স, ওটা কিন্তু প্রি সক্রেটিক পিরিয়ডের এইসব মানে থেলিস থেকে আলোচনাটা যেটা শুরু হয়েছে ডেমোক্রিটাস পর্যন্ত আসছে, সেগুলো পর্যন্ত তারা
মানে সেগুলো একটা ডেভেলপমেন্টে তারা করেছে আর কি, একটা সমন্বয় করার চেষ্টা করেছে। এখানে আপনার স্টিলনেসের পক্ষে ধরেন মোশনের পক্ষে হিরাক্লিটাসের যে পজিশন, আর স্টিলনেসের পক্ষে পারমেনাইডিসের বেসিক্যালি যে পজিশন, এই দুটাকে আমরা দেখেছি যে প্লেটো এসে সমন্বয় করার চেষ্টা করেছেন, যে ওয়ার্ল্ড অফ আইডিয়াস একটা, আর মানে ফেনোমেনাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে আর ফেনোমেনাল ওয়ার্ল্ডের মধ্যে চেঞ্জেস গুলো হয়, কিন্তু ওয়ার্ল্ড অফ আইডিয়াস এটা ফিক্স থাকে, এটার মধ্যে চেঞ্জ হয় না। এভাবে করে সমন্বয় করার চেষ্টা করেছেন আর কি। তো এখন মানে কিভাবে প্রিসক্রেটিক পিরিয়ডে, বিশেষ করে গ্রিক পিরিয়ডে ফিলোসফাররা চিন্তা করেছে, সেটা হচ্ছে আলোচনার একটা ধারা। আর একটা ধারা আপনি প্রেফার করলে আমরা সেখানেও কিছুটা আলোচনা করতে পারি। আর একটা আলোচনার প্যাটার্ন হতে পারে যে আসলে মানে তাদের মতো করে আমরা যদি, আপনি যে বলছেন 2500 বছর পরে, আমরা যদি ওয়ান সেকেন্ড চিন্তা করি যে আসলে ব্যাপারটা কি, ইজ দেয়ার মোশন অর হাউ মোশন ইজ পসিবল অথবা নয়। এখানে একটা আমি আপনাকে প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সায়েন্সের লোকদের সাথে যখন আমি এনগেজ হই, তখন আমি এরকম কারো কারোর সাথে আমি হয়েছি, তাদেরকে আমি প্রথম দিকে যে জিনিসটা ক্লারিফাই করার চেষ্টা করি, দ্য ডিস্টিংশন বিটুইন ফিজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল। আমরা যখন একটা মেটাফিজিক্যাল কথা বলি, তখন একটা আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কথা বলি। হ্যাঁ, এটা মানে ফিজিক্যাল যে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড আছে, এটার সাথে যদি আমরা মিলাতে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা মিলাতে পারবো না। তো যখন এই যে এরাও, আমরা যাদের কথা বলছি প্রিসক্রেটিক পিরিয়ডে যেসব ফিলোসফাররা আছে, তাদের কথা যদি ধরি, মোস্টলি হিরাক্লিটাস এর গ্রুপ এবং ইলেটিক গ্রুপের পারমানাইডিস বা যারা মোশনের বিপক্ষে বলেছেন, এরাও মনে হয় যেন একটা মেসড আপ করেছেন দ্য বিটুইন দ্য ডিস্টিংশন বিটুইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড দ্য মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। এবং এই প্রবলেমটা সবসময় ফিলোসফারদেরকে এনগেজ করেছে স্টিল নাও। যেমন আমি থার্ড ইয়ারের যে কোর্সটা পড়াই আন্ডার গ্রেড লেভেলে, ফিলোসফি অফ মাইন্ড, তো ডাজ মাইন্ড এক্সিস্ট, এখন যদি এক্সিস্ট করে তাহলে এটার সাথে কিভাবে কাজ করে। আপনি ধরেন, আপনি রাসেলের কথা বলেছেন, বার্ট্রান্ড রাসেলের যে এথিজমের কথা যেটা বলা হয়, যে উনি বই লিখছেন হোয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, এগুলো হচ্ছে যে এটা সহ, রাসেল সহ সব অ্যাথিস্টদের, মানে অ্যাথিজমটা হচ্ছে যে এগেইনস্ট দ্য অর্গানাইজড রিলিজিয়ন, রিফিউটেশন অফ অর্গানাইজড রিলিজিয়ন। কিন্তু আমরা যদি মেটাফিজিক্যাল সেন্সে দেখি, আমরা যেটাকে ফিলোসফিক্যাল গড বলি, এই ফিলোসফিক্যাল গডের কথা কিন্তু সবাই স্বীকার করেছেন এবং বলেছেন। এবং রাসেলের একটা থিওরি আমি খুবই প্রপাগেট করি, এটা হচ্ছে নিউট্রাল মনিজম। উনি বলছেন যে রিয়েলিটিটা হচ্ছে একটা নিউট্রাল এন্টিটি, এবং এটা কোনো থার্ড এন্টিটিও না। এই নিউট্রাল এন্টিটিকে যখন আমি ফিজিক্যাল সেন্সে দেখি, ইট অল ফিজিক্যাল, এর বাইরে কোনো কিছু নাই। আর এটাকে যখন আমি ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, আমার কনসিয়াসনেসের মাধ্যমে দেখি, ইটস অল নন ফিজিক্যাল, ইটস অল মেন্টাল। হ্যাঁ, আমাদের দেখার এই দুইটা পদ্ধতি থেকে একটা নিউট্রাল এন্টিটি, সেটা আমাদের কাছে দুইভাবে রিভিল হয়। ওকে, এখন এইটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু রাসেলকে মেটাফিজিক্যালি মানে আপনি মানে অ্যাথিস্ট বলতে পারবেন না। তো কিন্তু অ্যাথিজম বলতে আসলে ওনারা অর্গানাইজড যে রিলিজিয়ন, প্রাতিষ্ঠানিক যে ধর্ম হিসেবে যেগুলো প্রচলিত আমাদের সমাজে, সেগুলোর বিপক্ষে উনি বলেছেন। তাহলে আপনি যদি ফিলোসফিতে আসেন, যে ফিলোসফাররা যুগ যুগ ধরে সবসময় এখনো পর্যন্ত ভাবিত হয়েছে যে কিভাবে এটার মধ্যে ব্রিজ বিল্ডিং হয়। আমি কয়েকদিন আগে উইলিয়াম লেন ক্রেগ এর সাথে আপনার এই যে স্যার রজার পেনরোজের একটা আলোচনা, মানে কি নাম, বিগ টক এরকম বোধ হয়, প্রায় 1.5 ঘন্টার, ওটা দেখছিলাম। উনি বারবার করে বলছেন যে মানে একটা হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড, আর একটা হলো যে মানে অ্যাবস্ট্রাকশন, যেটা ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড বা প্ল্যাটোনিক ওয়ার্ল্ড যেটা বললি, এর মাঝখানে রোল প্লে করে কনসিয়াসনেস। বলছে তিনটে হচ্ছে বাস্তবতা, কিন্তু এই তিনটা কিভাবে একটার সাথে এটা কানেক্টেড, এটা আমার কাছে একটা মিস্ট্রি। হ্যাঁ, তো সুতরাং আমরা এখনো পর্যন্ত এটা সলভ করতে পারিনি যে কাজটা কিভাবে করে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে মানে সবকিছু ফিজিক্যাল না, মানে এরকম আমাদের মেটাফিজিক্যাল রিয়ালিটি গুলো আছে। সুতরাং আমাদেরকে প্রথমে এটা ক্লিয়ার হইতে হবে যে বস্তু বনাম বাস্তবতা। আমরা যখন বাস্তবতার কথা বলি, তখন আমরা একটা মেটাফিজিক্যাল রিয়ালিটির কথা বলি। কিন্তু আপনার নিউরোসায়েন্স বা সায়েন্স এজ এ হোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ডিল উইথ দ্য ফিজিক্যাল রিয়ালিটি, ফিজিক্যাল আসপেক্ট অফ দ্য রিয়ালিটি। কিন্তু আমরা যদি রিয়ালিটি বলবো, এই রিয়ালিটি কিন্তু নট অল অ্যাবাউট ফিজিক্যাল। ওকে, আর আরেকটা গোড়ার কথা হলো যে, এটা আপনি ফিলোসফিতে ইন্টারেস্টেড আছেন অলরেডি জানেন, আপনি ফিলোসফি ছাড়া প্রত্যেকটা সাবজেক্টের টেন্ডেন্সি থাকে ওই সাবজেক্টের লোকেরা সবাই মিলে একটা বিষয়ে একমত হওয়ার চেষ্টা করবে, অথবা একটা ডমিনেন্ট অপিনিয়ন বা একটা মানে মেজর ট্রেন্ড ফর্ম করার চেষ্টা করবে, যে এইটা হচ্ছে যে কথা, বা এটার পক্ষে সবচেয়ে বেশি যুক্তি।
চাইবে এটা। কিন্তু ফিলোসফির ইনার টেন্ডেন্সি হচ্ছে, ফিলোসফি সেটা চায় কিন্তু সেটা সে কখনোই পারে না। ফিলোসফিক্যালি মানে কনক্লুসিভ বলে কোনো কিছু নাই, মানে অ্যাজ টেকেন গ্রান্টেড বলে তো থাকার প্রশ্নই আসে না। ফিলোসফিক্যালি এভরি থিওরি অ্যান্ড কনসেপ্ট ইজ কাউন্টার ব্যালেন্সড। এখন প্রতিটা কথারে যদি একটা যদি ইকুয়াল ওয়েটের কাউন্টার কথা থাকে, তাহলে আদৌ আমাদের নলেজ কিভাবে পসিবল হয়? সেটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি যে যুক্তিটাকে গ্রহণ করে যেটা আমার কাছে প্লজিবল মনে হয়, আই গো ফর দ্যাট and then I take it as proof. There is no proof actually philosophically. এই যে আমি কলমটা দেখছি এইটা প্রুফ না, বরঞ্চ এই দেখার বিষয়টাকে আমি একটা সোর্স অফ নলেজ হিসেবে গ্রহণ করছি, এবং এটাকে গ্রহণ করার কারণে তখন আমি দেখাটাকে একটা ভ্যালিড নলেজ হিসেবে গ্রহণ করছি। দেন ইট ইজ সার্ভিং অ্যাজ অ্যান আর্গুমেন্ট ফর মি। ওকে, দেন আই এম টকিং। এটা ফিজিক্যাল, কিন্তু আমি যে কথা বলছি আপনি যে শুনছেন, এই প্রসেসটাকে আপনি রিলায়েবল মনে করেন। একটু আগে আমি একটা অনলাইন ক্লাস নিয়েছি, ওখানে এটা রবার্ট নোজিকের একটা কন্ডিশনাল থিওরির কথা বলেছে। আমরা নলেজকে জাস্টিফাই করব, কিভাবে জাস্টিফাই করব? তখন বলছে যে ইট মাস্ট ট্র্যাক দ্য ট্রুথ, ইট মাস্ট বি ইন এ রিলায়েবল প্রসেস। এখন হুইচ ওয়ান ইজ রিলায়েবল, বুঝছেন না? বলছে এটা ট্রুথকে, এখন হুইচ ট্রুথ ইজ রিয়েলি দ্য ট্রুথ। ওকে, তো সেটা নিয়ে যখন আপনি কোশ্চেন আসবেন, তখন রিয়েলিজম ভার্সাস আইডিয়ালিজমের প্রশ্ন আসবে। আইডিয়ালিজমের লোকেরা বলবে ইট ইজ আইডিয়া মিনিং নলেজ is the main thing that is constructing the reality. আর অথবা যদি রিয়েলিটিকে কনস্ট্রাক্ট নাও করে, যা কিছু আছে এই কলমটা যে আছে এই থাকাটা কোনো ম্যাটার করে না। ফ্রম আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ এই কলমটা সম্বন্ধে আমার যদি কোনো জ্ঞান না থাকতো কোনো না কোনো ভাবে, তাহলে এই কলমটা থাকা না থাকা আমার জন্য অর্থহীন হতো। আই ক্যান নট ক্লেম টু নো অ্যাবাউট এনিথিং which actually I don't know. আমি বলতে পারি না যে এটা লাল অথচ এটা আমি জানি না। আমি বলতে পারি না যে আপনি ভালো অথচ আপনাকে আমি চিনি না। আর রিয়েলিস্টরা বলছে যে বিষয়টা যদি আদৌ সেখানে না থাকে তাহলে আমি এটা জানি কিভাবে? তাহলে দেখা যাচ্ছে এই যে মানে রিলেশনটা বিটুইন ফিজিক্যাল এন্ড নন ফিজিক্যাল, এই রিলেশনটা কিন্তু আমরা ফিলোসফার এস্টাবলিশ করতে পারি না। উই আর সার্চিং ফর দ্যাট, বাট দেয়ার ইজ এ গ্যারান্টি যে এইটা আপনি শেষ পর্যন্ত খুঁজে পাবেন না। এন্ড উই আর লাকি এনাফ যে আমরা এটা খুঁজে পাচ্ছি না বলে আমরা কিন্তু খুঁজতেছি। যদি আমরা পেয়ে যেতাম তাহলে আমাদের এই ইনকুইজিটিভনেসটা কিন্তু শেষ হয়ে যেত। সো আপনি যেটা ডেসক্রিপশন দিলেন কলম দিয়ে, যে কলমটা রিয়েল কিনা, যারা রিয়েলিস্ট তারা বলে এখানে আছে, কিন্তু আমার এখন জাস্ট প্রমাণ করতে হবে আছে কিনা। আর যারা আইডিয়ালিস্ট তারা কোশ্চেন করে ওয়েদার কলম এক্সিস্ট টু বিগিন উইথ, মানে এটা কি জাস্ট আইডিয়া, আর প্লাস আইডিয়াটা যদি আমার মাথায় না থাকতো, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ পেন অর সামথিং। এখন এইভাবে যদি অ্যানালাইসিস করতে যায়, দেখবেন যে এভরিথিং আলটিমেটলি মধ্যে কন্ট্রোভার্সি আনা যায়, কিন্তু এট দ্য এন্ড আপনি যখন কলম দেখাইছেন, লং বিফোর ইউ স্টার্টেড এক্সপ্লেইনিং কলম এক্সিস্ট করে কি করে না, আমি অলরেডি অ্যাকসেপ্ট করছি দ্যাটস এ পেন, দ্যাটস এ কলম, তাই না? না, আপনি হ্যাঁ, এই কমপ্লিকেটেড করার কাজটা হচ্ছে ডুইং ফিলসফি। ওকে, কিন্তু ফিলসফির সাথে একজন অ্যানার্কিস্টের পার্থক্যটা হচ্ছে যে অ্যানার্কিস্টের ইন্টেনশনটা হচ্ছে যে একটা এস্টাবলিশ জিনিসকে ভয়েড করে এটাকে পাজল করে দেওয়া। ওকে, আর ফিলসফির কাজ হচ্ছে যে এইটার কাউন্টার দিক থেকে ক্লারিফাই করে আপনাকে হেল্প করা, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইউর ওন আনসার, বেটার আনসার। কারণ আপনি মনে করেন আপনি ধরুন এটা কলম, এটা কোন ভাবলেন না। এখন প্লেটো তো বলবে যে কলমের ধারণাটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে যে সেটার এমবডিমেন্ট বা রিপ্রেজেন্টেশন। ওকে, এখন দ্য কেভম্যান যার চোখের দৃষ্টি আপনার আমার মতো সমান, সে কিন্তু এটাকে কলম দেখবে না। তাহলে সে কলম দেখবে না কেন? কারণ সে তার মতো করে দেখে। যখন আমরা তাহলে দেখার মতো আমাদের স্ট্রং যে ভিজুয়াল এক্সপেরিয়েন্সের মতো স্ট্রং কোনো কিছু নাই। ভিজুয়াল এক্সপেরিয়েন্স মানে তো স্ট্রং জিনিসও কিন্তু আমাদের সাবকনশিয়াস লেভেলে, আমাদের মেমোরি, আমাদের প্রায়র নলেজ, আমাদের সেট অফ আন্ডারস্ট্যান্ডিং, এগুলোর সাথে মিলিয়ে কিন্তু আমরা কিন্তু ঠিক করি যে আসলে আমি কি দেখছি। তো ফিলোসোফারদের কাজ হচ্ছে যে টু ক্লারিফাই দ্য পয়েন্টস and then at the end of the day you make your choice. তাহলে আপনার চয়েসটা আশা করা যায় যে একটা বেটার চয়েস হবে। কিন্তু কনক্লুসিভ কোনো কিছু ফিলসফি বলে না। মানে ফিলসফি ইজ এ টুল টু আন্ডারস্ট্যান্ড, নট টু প্রোভাইড এনি আনসার। অ্যাজ এ টিচার আপনার গোলটা হলো যে অনেকটা যারা মানে চয়েস দেয় যে এইটার এই ভালো ভালো জিনিস আছে, এটার এই ভালো ভালো জিনিস আছে, অনেকে ওইটা সাজেস্ট করে, কিন্তু আপনি ওরা কাস্টমার মানে আপনার স্টুডেন্টদের ডিসাইড করতে হেল্প করেন, অনেকটা সক্রেটিক মেথডের মতো, তাই না? মানে আপনি নিজের ওপিনিয়নটা এক্সপ্রেস না করে তারা যেন ডিসাইড করতে পারে এক্স্যাক্টলি কোনটা মোর লাইকলি এবং আমার জন্য গুড। এবং আমার এক্সাম্পল যারা মানে সিনিয়র আছে, যারা ভাই আছে, জুনিয়র আছে, তাদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে সেই এক্সপিরিয়েন্সটা একটা ইনপুট, আর এই লজিক্যাল থিঙ্কিং আর একটা ইনপুট,
so that I can decide better. আচ্ছা, জি। ঠিক আছে, এটা তো এই জন্যই তো আমি আপনাকে খুঁজে বের করছি এবং আপনার সাথে কথা বলতে